মুক্তকেশীর ছোট মেয়ে রাজুর বিবাহ সম্পন্ন হয়েছে। নিজের বিয়ে উপলক্ষে রাজু অনেক প্রিয়জনের স্বরূপ দেখতে পেয়েছে, বিশেষ করে মেজদার। আর রাজু চিনেছে মেজ বউকে, কিন্তু প্রকৃতপক্ষেই কি সে মেজ বউকে চিনতে পেরেছে? আজ সে প্রশ্ন থাক। উপন্যাস যত এগোবে এ প্রশ্নের উত্তরও আমরা পাব। তবে মুক্তকেশী, রাজুর মা, তিনি কতটা চিনেছেন সুবর্ণকে? রাজু যেমন বুঝেছে সুবর্ণ তাদের ধরা ছোঁয়ার বাইরে, হয়তো মুক্তকেশীও তার অন্তরে সে কথা জানেন, কিন্তু প্রকাশ করতে পারার অক্ষমতায় সে সুবর্ণকেই ছোট করে, হ্যাটা করে বারবার। শুরু হচ্ছে সুবর্ণলতা সপ্তম অধ্যায়। মুক্তকেশীর সংসারে সুবর্ণলতার পায়ের মাটি খোঁজার লড়াই। আশা করি আপনাদের ভালো লাগছে, সাথে থাকবেন। শুরু হচ্ছে আজকের পর্ব। মুক্তকেশীর ছোট দুই ছেলে যে রোজগারি হয়ে উঠেছে তা নয়। প্রভাস তো এখনো পড়ুয়া ছেলে, ল পড়ছে, আর প্রকাশ পাড়ার শখের থিয়েটারের হিরোইনের পাকা পোস্টটা পেয়ে সুখে মহলা দিচ্ছে। তবু মেয়ের বিয়ের পর ছেলেদের বিয়ের চিন্তায় আর বিলম্ব করলেন না মুক্তকেশী। মেয়ের বিয়ের জন্যই আটকে ছিলেন এ যাবৎ। আর থাকেন, দুই ছেলের বিয়ের জন্যেই তোড়জোড় লাগান। খবরটা শুনে উমা শশীর কাছে সেই কথাটা বলে বসল সুবর্ণলতা, যে কথার জন্যে খণ্ড প্রলয় ঘটে গেল। তা সুবর্ণলতার জীবনটা নিরীক্ষণ করে দেখলে আগাগোড়াই তো শুধু ওই খণ্ড প্রলয়। সুবর্ণলতা কিছু একটা বেফাস কথা বলে বসে, আর সংসারে তুমুল কাণ্ড ঘটে। মনে হয় এবার বুঝি একটা কিছু করে বসবে সুবর্ণলতা, কিন্তু না। আবার দেখা যায় সুবর্ণলতা তার দীর্ঘ সুন্দর দেহটা নিয়ে সংসারে চড়ে বেড়াচ্ছে, কাজ করছে, কর্তব্য করছে। বোঝা যায় না সুবর্ণলতা এই সেদিন গভীর রাত্রে বিনিদ্র চোখে মৃত্যুর যত রকম উপায় আছে তা নিয়ে ভেবেছে। বোঝা যায় না সব সময় মরতে ইচ্ছে হয় ওর, কিন্তু কেন? চিত্রগুপ্ত বুঝতে পারেনি সুবর্ণলতার বিধাতা পুরুষ। হয়তোবা সুবর্ণলতা নিজেও পারে না, বুঝতে পারে না নিজেই সে সেধে দুঃখ ডেকে আনে। নইলে কি দরকার ছিল সুবর্ণর বড় জায়ের কাছে শাশুড়ির বুদ্ধির ব্যাখ্যা করবার? বলে বসবার দরকার কি ছিল? মার যেমন বুদ্ধি, ছোট ঠাকুরপোর আবার বিয়ে, গোপ কামিয়ে কামিয়ে মেয়ে সেজে সেজেই যার জীবন যাচ্ছে, দিতে হয়তো একটা বেটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া উচিত ওর। বলা বাহুল্য, কথাটা চাউর হতে দেরি হলো না। 3 বছরের টেপি মহৎ সাহেব বলে বেড়াতে লাগলো, মেজ খুড়ি বলেছে ছোট কাকা তো মেয়ে মানুষ, বেটা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে ছোট কাকার। বলা বাহুল্য, খণ্ড প্রলয় ঘটতেও দেরি হয়নি। গোফ কামানো মেয়েলি গলা প্রকাশচন্দ্র বীর বিক্রমে লাফাই ঝাঁপাই করতে থাকে মেয়ে মানুষের আস্পর্ধার বিরুদ্ধে। বিদ্বান বিচক্ষণ প্রভাস চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, উদ্দেশ্য আলাদা, আর বউ আসে বাড়িতে এটা ইচ্ছে নয়। নিজের যথেচ্ছাচারটা চলবে না ভেবে বাদ দিচ্ছেন। মনে হয় মেজদার উচিত ওকে নিয়ে আলাদা বাস করা, নচেত ওর দৃষ্টান্তে নতুন যে বউরা আসবে তাদেরও মাথা বেঠিক হয়ে যাবে। শুধু সুবোধই কথাটা শুনে হা হা করে হেসে উঠেছিল। বাড়ির মধ্যে মেজ বৌমারি দেখছি একটু বুদ্ধি শুদ্ধি আছে, মা যে বেকার জন্যেও এক্ষুনি কোণে খুঁজছেন আমি তো ভাবতেই পারি না। তার সুবোধের অবশ্য 7 খুন মাপ, কারণ প্রবোধ আজকাল প্রচুর কাঁচা পয়সা রোজগার করলেও এখনো গৃহকর্তা হিসেবে সমগ্র সংসারের ভাত কাপড়ের দায়টা সুবোধই টেনে চলেছে।
নিজের সারি সারি ছেলে মেয়েতে ঘর ভরে উঠলেও এদিকে কার্পণ্য করে না সে। ভগবানও মুখ তুলে চেয়েছেন, বড়বাবু হয়েছে সে। তবে বাড়িতেই মুক্তকেশী বড়বাবু বড় সাহেব সব। সুবোধের কথা ধর্তব্য করলেন না। ছেলেদের বিয়ে তিনি দিলেন, নগদ নিলেন, তত্ত্ব ঘরে তুললেন। এক কুটুম্বের নিন্দেই শতমুখ এবং আর এক কুটুম্বের প্রশংসায় পঞ্চমুখ হলেন। ওটাই মুক্তকেশীর রাজনীতি। প্রথম থেকেই বিভেদ সৃষ্টি করে রাখা ভালো, নইলে যায় যায় একদল হলে পৃষ্ঠবল বাড়বে। শাশুড়িকে কি তাহলে আর গ্রাহ্য করবে? তা মুক্তকেশীর নীতি কার্যকরী হয় বই কি। নতুন বউয়েরা আসার পর থেকেই সংসারের বায়ুমণ্ডলে উত্তাপের সঞ্চার হতে দেখা যায়। মুক্তকেশী সেই উত্তাপের সুযোগে একজনকে সুয়ো করে নেবার চেষ্টা করেন। উকিল ছেলের বউই ইদানিং সুয়ো হয়েছে। তাকে তোয়াজ করে চলছেন মুক্তকেশী প্রায় নির্লজ্জের মতো। কারণ পায়ের তলায় একটু শক্ত মাটির আশ্রয় খুঁজছেন মুক্তকেশী, যে মাটিতে দাঁড়িয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়তে পারেন। প্রতিপক্ষ আর কে? দুর্দান্ত দুর্বিনীত মেজবউ। তার চোখের কোণে যেন চাপা আগুনের গনগনানি, তার ঠোঁটের কোণায় যেন ঔদ্ধত্যের ঝিলিক। মুক্তকেশীর কাজের প্রতিবাদ করে বসে সে যখন তখন। তার ওপর আবার বরটা তার উপায়ী হয়ে উঠছে উত্তরোত্তর। ওকে দাবাতে হলে শক্ত মাটিতে পা রাখতে হয়। অলিখিত আইনে সব ভাইরাই উকিল ভাইকে নিজেদের থেকে উচ্চাসনে বসিয়ে সমীহর চোখে দেখে আসছে। কাজেই সেই খুঁটিটাই ধরা ভালো। মুক্তকেশী তাই রাত দিন সেজবউ গিরিবালার শরীর কাহিল দেখেন, আর খেটে খেটে আধমরা হতে দেখেন তাকে। আর তার গুণের তুলনা দেখতে পান না। সে যে বড় মানুষের মেয়ে হয়েও দেমাকি নয়, এটাই কি সোজা পাওয়া নাকি? প্রকাশের বউ বিন্দু বড় মানুষের মেয়ে নয়, নিতান্তই নিরুপায় ঘরের মেয়ে। মুক্তকেশী রাত দিন তাকে তার সেজজাত দৃষ্টান্ত অনুসরণ করতে বলেন। মুক্তকেশীর এই রাজনীতির লীলার ওপর দিয়ে বয়ে চলেছে দিন, বয়ে চলেছে প্রকৃতির লীলা। মেয়েতে বউতে মিলে কন্যা বছরে 12 আতুরের ঘটনা ঘটাচ্ছে। সুবর্ণলতা, তার সুবর্ণলতাও সে দলে আছে বই কি। প্রকৃতি তো ছেড়ে কথা কইবার মেয়ে নয়, আর প্রবোধচন্দ্রও কিছু আর ছেড়ে কথা কইবার ছেলে নয়। যে স্ত্রীলোক আতুরে যেতে ভয় পায়, সে স্ত্রীলোককে অসতী ছাড়া আর কিছু বলতে রাজি নয় প্রবোধচন্দ্র। মা হতে অরাজি, তার মানে রূপ যৌবন ঝরে যাবার ভয়, তার মানে পরপুরুষ আর ফিরে চাইবে না এই আশঙ্কা। এই তো বুঝি সব। ওসব বিবিয়ানা রাখো। বিবিয়ানা রাখতে হয় অতএব। কত আর জুজবে সুবর্ণলতা, কত খণ্ড প্রলয় ঘটাবে, কত কেলেঙ্কারি করবে। বাড়িতে তো আর এখন শুধু গুরুজনই নেই, লঘুজনও রয়েছে যে, লজ্জা তো তাদের সামনেই। তাছাড়া সমপর্যায়েরা, তারা যদি টের পায় সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে আতুরে ঢুকতে হচ্ছে সুবর্ণলতাকে, আর কি মানবে? হয়তো আহাই করে বসবে। ওই আহার চাইতে অনেক ভালো ঈর্ষা। তা ঈর্ষা তারা করে বই কি। এতকাল বিয়ে হয়েছে সুবর্ণলতার, তবু তার বর তাকে চোখে হারা হয়। তবু একদণ্ড ঘরে না দেখলেই রসাতল করে। রান্নাঘরে গেলেই বারবার ছেলেপুলেকে জিজ্ঞেস করে, এই তোদের মা কই? এর চাইতে ঈর্ষার বস্তু আর কি আছে? আজীবন সবাই সুবর্ণকে ঈর্ষাই করেছে, আর বাইরের লোক বলেছে এমন মানুষ হয় না। এ কথা মুক্তকেশীর সংসারের বাইরে সবাই চিরকাল বলেছে, আর মুক্তকেশীর সংসার বলেছে এমনটি আর দেখলাম না, কোটি কোটি নমস্কার।
সেই দূর অতীতে সুবর্ণলতা যেদিন গলায় আঁচল পাকিয়ে মরতে বসে হারানো গয়নার হদিশ করে দিয়েছিল, সেই দিনই বোধ করি গলা খুলে বলার শুরু। মুক্তকেশীর মেয়ের গায়ে গহনা পরিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বৈকি। তবু বলেছিলেন, কোটি কোটি নমস্কার মা, কোটি কোটি নমস্কার। উমা শশীও বলেছিল, নমস্কার করছি বাবা। সুবর্ণলতার দেওরা বলেছিল, নমস্কার, কোটি কোটি নমস্কার। শুধু সুশীলা বলেছিল, কেলেঙ্কারিটা তোরাই করলি, যত দূর নয় তত দূর লোক হাসালো তো পেবটা, অথচ কেলেঙ্কারি ছড়ালো বউয়ের। আর সুশীলার বর কেদারনাথ বলেছিলেন, তা তাদের কথার মূল্য কি? তারা তো মুক্তকেশীর সংসারের বাইরের লোক, যাদের শুনিয়ে শুনিয়ে মুক্তকেশী বলতেন, যার সঙ্গে ঘর করিনি সেই বড় ঘরণী, যার হাতে খায়নি সেই বড় রাঁধুনি। তা সেই কেদারনাথ শুধু সেদিনই নয়, অনেক সময় অনেক দিনই বলতেন, মানুষটাকে তোমরা চিনলে না। বলতেন, এমন মেয়ে সচরাচর হয় না গো, তবে আমার শাশুড়ি ঠাকুরুন আর তার সুযোগ্য পুত্র শিব গড়ার মাটিতে বাঁদর গড়বার পণ করে বসেছেন, এই দুঃখ। কেদারনাথের সাথে কথা কইবার অনুমতি ছিল সুবর্ণলতার, অর্থাৎ সুবর্ণলতাই ওটা চালু করে নিয়েছিলেন। উমা শশী কখনোই নন্দায়ের সঙ্গে কথা বলবার প্রয়োজন অনুভব করেনি। ঘোমটা দিয়ে ভাত জল এগিয়ে দিয়েছে এই পর্যন্ত। কেদারনাথের বয়স হয়েছে, সুশীলা তার দ্বিতীয় পক্ষ। আগের পক্ষের যে মেয়েটি আছে, বয়সে সে সুবর্ণলতার চাইতে বড় বই ছোট হবে না। সুশীলা যখন বেশি দিনের জন্য বাপের বাড়ি আসতো, সতীনজিকে নিয়ে আসতো। এখন আর আসে না, শ্বশুর বাড়ি চলে গেছে মেয়ে। সে যাক, সুবর্ণলতা যে কেদারনাথেরই মেয়ের বয়সী তাতে ভুল নেই, তাই এত সাহস সুবর্ণলতার। তবু মুক্তকেশী প্রস্তাবটা প্রসন্ন চিত্তে গ্রহণ করবেন এমন আশা করা যায় না। বললেন, হঠাৎ কথা কইবার দরকারই বা কি এত পড়ল? উনি সর্বদা ডাক দেন, কই গো বড় গিন্নি, কই গো মেজো গিন্নি বলে পান্তামাক চান। বোবার মতো শুধু এগিয়ে দিই, লজ্জা করে। মুক্তকেশী বেজার মুখে বলেন, কি জানি মা, তোমাদের যুগে লজ্জার রীতিনীতি কি? যাতে লজ্জা তাতে তোমাদের লজ্জা নেই, যেটা সভ্যতা ভব্যতা তাতেই হলো লজ্জা। গুরুজনের সঙ্গে কথা কি কইলেই হয়, মান রাখতে না পারলে? সুবর্ণ হেসে ফেলে বলে, মানই বা রাখতে পারবো না কেন মা, মান্যের মানুষ। মুক্তকেশী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, সে শাস্ত্র যে তোমার পাঠশালায় আছে তা তো জানি না মা, গুরুজনকে হেড করাই তো তোমার প্রকৃতি। সুবর্ণলতা বলেছিল, বড় ঠাকুর জামাইকে হেড করতে চাইবে এমন খারাপ কেউ আছে নাকি জগতে? সেই বড় ঠাকুর জামাইটি মুক্তকেশীরই নিজের জামাই, তাকে প্রাধান্য না দিলে চলবে না। তাই অনেক তর্কাতর্কির পর নিমরাজি হয়েছিলেন মুক্তকেশী। নিজেও তো তিনি এতকাল জামাইয়ের সঙ্গে কথা কইতেন না, ঘোমটা দিতেন, কিন্তু জামাইয়ের প্রাণ জুড়োনো ব্যবহারে ধীরে ধীরে সেটা ত্যাগ করেছেন। তাই বলে বউ, আর ওই দজ্জাল বউ, এমনিতে যে স্বামীর মাথায় পা দিয়ে হাঁটে, এর ওপর আবার পরপুরুষের সঙ্গে মুখ তুলে কথা কইলে কোথায় গিয়ে দাঁড়াবে? সেই কথাই বলেছিলেন। ঠাকুর জামাইয়ের সঙ্গে কথা কয়ে কি চতুর্বর্গর লাভ হবে তুমি জানো মা। তবে এও বলি, জানো তো, পেবো এসব পছন্দ করে না। সুবর্ণ আরক্ত মুখে বলে, কেউ যদি পাগল হয় তার তালেই চলতে হবে। পাগল যে কে সেই হিসেবই বা করছে কে বাছা? মুক্তকেশী বেজার গলায় বলেন, কথা কইবে কও, হ্যাঁ হ্যাঁ করো না কুচ্ছির। তোমার তো মাত্রা জ্ঞান নেই, এই যে পেকার সঙ্গে হট হট করে কথা কইছ, মান কি রাখছো তার? মান প্রকাশের?
শখের থিয়েটারে মেয়ে সাজা ওই ছেলেটারও মানহানির প্রশ্ন। সুবর্ণলতার মুখে চোখে একটা হাসির আভাস খেলে গিয়েছিল, তবু কৌতুকের গলা সংবরণ করে বলেছিল, মানের হানি কি করেছি মা? বিয়ের কথা একটু হন্তারক হয়ে গিয়েছিলাম, তা সে আক্ষেপ তো তার মিটেছে বাপু। মুক্তকেশী সগর্বে বলেন, মিটবে না তো কি তোমাদের হাত তোলায় রেখে দেব ওকে? তা সেই গর্বের মুহূর্তে সুবর্ণলতা বলে উঠেছিল, সে যাক, তাহলে বাপু কথা কইব বড় ঠাকুর জামাইয়ের সঙ্গে, তাতে যদি তোমার চারখানা হাত পা বেরোই তো করো। এই অসতর্ক উক্তিটি অনুমতি বলে ধরে নিয়েছিল সুবর্ণলতা, কিন্তু সত্যিই তো। কি চারখানা হাত পা বেরোবে সুবর্ণের বুড়ো লোকটার সঙ্গে কথা কয়ে? কে জানে সে কথা। তবে এইটি হলো, বাড়ির পরবর্তী আরও দুটো বউ এর সুযোগটা সদ্ব্যবহার করল। মুক্তকেশী বললেন, হবেই তো, কথাতেই আছে, আগ ন্যাংলা যেদিকে যায় 5 ন্যাংলা সেদিকে ধায়। মেজ বউ একেলে হাওয়া ঢোকালো বাড়িতে। মেজ বউয়ের এ বদনাম উঠতে বসতে। মেজ বউ বাড়িতে খবরের কাগজ আসার পত্তন করেছে, মেজ বউ বাড়িতেও গায়ে সামিজ দেওয়ার পত্তন করেছে। মেজ বউ আতুর ঘরে ফর্সা কাপড় জামা প্রথার প্রবর্তন করেছে। মেজ বউ মেয়েরগুলোকে শুদ্ধ ধরে ধরে পড়তে বসার শাসন নীতি প্রয়োগ করেছে। এমন আরও অনেক কিছুই করেছে মেজ বউ। ধিক্কিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ব্যঙ্গ বিদ্রূপে জর্জরিত হয়েছে, তবু জেদ ছাড়েনি, শেষ পর্যন্ত করে ছেড়েছে।